Hey everyone, welcome back to my channel and welcome to new video. আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নির্ধারিত বিসিএস প্রিলিমিনারির জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে তার সাথে কম্বাইন্ড করে বিসিএস প্রিলিমিনারির এক্স কোয়েশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে। আমি আবারও বলে নিচ্ছি, আমি কোনো এক্সপার্ট নই, আমি মূলত আমার জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে বসার আগে সেই এক্সামের কোয়েশ্চেন সিলেবাস এই সম্পর্কে স্পষ্টতই ধারণা থাকা আমাদের দরকার। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি কথা বলতে চাই বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মান বন্টন অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যে পূর্ণমান ৩৫ নম্বর, যেখানে সাহিত্য অংশে ২০ মার্ক এবং ব্যাকরণ অংশে ১৫ মার্ক। প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে নর্মালি ৫ থেকে ৬টা কোয়েশ্চেন থাকে। আধুনিক যুগের সূচনা পড়লে ১ মার্ক কমন পড়তে পারে। ভাষা ও মুক্তিযুদ্ধ অনেক সময় ৩ থেকে ৪ মার্ক আসে, কখনো কখনো ১-২ও থাকতে পারে। পত্রপত্রিকা থেকে ১ থেকে ২ পাওয়া যাবে। উপাধি ও ছদ্মনাম থেকে ১ থেকে ২, সাহিত্যের উপজীব্য বিষয় থেকে ১ থেকে ২। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। প্রাচীন যুগ থেকে যে বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন চর্যার রুচিয়তা, চর্যার আবিষ্কার, চর্যার পদসংখ্যা ও এর ভাষা, প্রাচীন যুগের নিদর্শন, চর্যার সাথে কোন ধর্মের সংশ্লিষ্টতা রয়েছে, চর্যার কবিগণ, কার রচনা বেশি, চর্যার বাঙালি কবি কে, খুব গুরুত্ব দিয়ে এগুলো পড়তে হবে। এবার আসা যাক মধ্যযুগে। মধ্যযুগ থেকে বেশ প্রশ্ন আসে, সেখানে মঙ্গল কাব্য থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, যেমন মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল। মূলত এখান থেকে আসে এদের আদি কবি কারা, এদের বৈশিষ্ট্য কী। তারপরে যেখান থেকে আসে ভক্তি আন্দোলন ও বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, শান্ত পদাবলী, গুরুত্বপূর্ণ কবি ও রচনা, যেমন গুরুত্বপূর্ণ কবি হচ্ছে জ্ঞানদাস, আলাউল, মুকুন্দরাম। মুসলিম কবিদের অবদান, যেমন আলাউল খুবই গুরুত্বপূর্ণ। ফকির গরিবুল্লাহ, সৈয়দ সুলতান, দৌলত কাজী, কোন কবি কবে কোন গ্রন্থ লিখেছেন, যেমন নাচ সাহিত্য, টাক ও খনার বচন, অবক্ষয়ের যুগ, মসিয়া সাহিত্য। তারপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে পিএসসি সিলেবাস কর্তৃক নির্দিষ্ট ১১ জন কবি খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকেই হয়ে থাকে। এই ১১ জন কবি সাহিত্যিকদের মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, জসিমউদ্দিন, ফরক আহমেদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, কায়কোবাদ, দীনবন্ধু মিত্র। ১১ জন কবি সাহিত্যিক ব্যাপারে আমাদের খুব ডিটেলসে পড়তে হবে, কোনো তথ্যই বাদ দেওয়া যাবে না। তাদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, কবিতা, গান, উপন্যাস, পুরস্কার সব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যারা রবীন্দ্রযুগ থেকে বের হয়ে সাহিত্যকে নতুন ধারায় এনেছে তাদেরকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। এদেরকে সংক্ষেপে মনে রাখার জন্য শর্ট টেকনিক ইউজ করা যেতে পারে। বলা যাইতে পারে অবুঝ বিশু, অতে অমিয় চক্রবর্তী, বুতে বুদ্ধদেব বসু, বর্গীয় জতে জীবনানন্দ দাশ, বিতে বিষ্ণু দে, সুতে সুধীন্দ্রনাথ দত্ত। আধুনিক বাংলা সাহিত্যে এদের অবদান সবচেয়ে বেশি। গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজন লেখক, যেমন জহির রায়হান, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, হুমায়ুন আহমেদ। উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মনির চৌধুরী, আখতারুজ্জামান ইলিয়াস। তাছাড়া কিছু নারী সাহিত্যিক রয়েছে, যেমন সুফিয়া কামাল, সেলিনা হোসেন, জাহানারা বেগম, মমতাজ উদ্দিন আহমেদ। কিছু কবি সাহিত্যিকদের নিয়ে বেশ কনফিউশন সৃষ্টি হয়, তারা হচ্ছে শামসু জাফর সমস্যা এদেরকে বলে, যেমন আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম, আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর ওবায়দুল্লাহ, সিকান্দার আবু জাফর। সবসময় এদের সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সবচেয়ে সহজ যেটা, ওদের যেগুলো সাহিত্যকর্ম আছে সেগুলো একটা একটা করে মুখস্থ করে ফেলতে হবে। বাকি যে কবিগুলো থাকে তাদের জন্য আমরা এক্স কোশ্চেন পড়ে নিব। তারপরে আসে যাক বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণে একটু টেকনিক্যালি পড়লেই বেশ ভালো মার্ক তোলা যায়। এখানে অনেক টপিকসই আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, যেমন ধ্বনির পরিবর্তন, প্রকৃতি প্রত্যয়, নত্ব ও সত্যবিধান, উপসর্গ, লিঙ্গ, বানানের নিয়ম ও বাক্যশুদ্ধি, বানান শুদ্ধি খুব ইম্পর্ট্যান্ট, সমাস ও কারক, বাক্য ও বাক্যের পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি ও বর্ণসন্ধি।
তারপর আছে প্রয়োগ ও অপপ্রয়োগ, পদাশ্রিত নির্দেশক, বিরাম চিহ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ, বিরাম চিহ্ন, শব্দ ও তার প্রকার। বাংলার জন্য এই টপিকসগুলো পড়লে আমরা খুব ভালো একটা মার্ক তুলতে পারবো আশা করা যায়। এখন আমি কথা বলবো আমার পরবর্তী অ্যানালাইসিস মানসিক দক্ষতা নিয়ে। মানসিক দক্ষতা হলো এমন একটা সাবজেক্ট যেটা প্রিলি এবং রিটেন একসাথে পড়ে ফেলাই ভালো। এখানে আমি বেশ কয়েকটা পার্টে সেটাকে ভাগ করে নিয়েছি। প্রথমত আমরা পড়ব ভাষাগত যৌক্তিক বিচার, যেখানে অ্যানালজি, বিচ্ছিন্ন নির্ণয়, শ্রেণীবিন্যাস অথবা সম্পর্ক নির্ণয় আমরা খুব ভালোভাবে পড়ব। ভাষাগত ও যৌক্তিক বিচার এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট, যেখান থেকে বিগত সালে অনেক কোয়েশ্চেনই চলে এসেছে। পরবর্তীতে সমস্যা সমাধান, যেখানে বয়স নির্ণয়, অনুপাত সমানুপাত, শতকরার হার, লাভ ক্ষতি, সময় দূরত্ব, কাজ ও সময় নির্ণয় করতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তারপরে আসি সংখ্যাগত ক্ষমতা, সেখানে আমরা সংখ্যার ধারা, গড়, সরল ও চক্রবর্তী সুদ, ভগ্নাংশ ও ভগ্নাংশের সমস্যা, এখান থেকে নিয়মিতই কোশ্চেন চলে আসে। তাহলে বলা যায় প্রথম যে 3টা টাইপস আছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আসি বানান ও ভাষাতে, সঠিক বানান আর ভুল বানান, সমার্থক ও বিপরীতার্থক, এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন আসে। তারপর আমরা দেখছি স্থানিক সম্পর্ক, যেখানে আমরা দিক নির্ণয় করা শিখব, উত্তর দক্ষিণ ইত্যাদি। মাঝে মাঝে এখান থেকে 1-2টা কোশ্চেন আসে। এখানে আয়না সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। পরবর্তীতে আমরা যান্ত্রিক দক্ষতা পড়ব, গিয়ার ও চাকার সম্পর্কিত সমস্যা, পাইপ ও ট্যাঙ্কের সমস্যা, যেখান থেকে খুব কম প্রশ্ন আসে। আরও বেশ কিছু বিষয় আমরা পড়ব, যেমন চিত্র নির্ণয় আসে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, গণনা ইত্যাদি। দিন বার নির্ণয় জানতে হবে, নৌকা, স্রোত, কাজ, নল, চৌবাচ্চা, ঘন্টা ও মিনিটের কাটার সমস্যার সমাধান করতে হবে। ঘড়ির কাটার মধ্যবর্তী কোণ, কোডিং, ডিকোডিং, পরবর্তী সংখ্যা কত, সংখ্যার সিরিজ, এটা হচ্ছে সংখ্যা সিরিজ, এগুলো আমাদের সলভ করে নিতে হবে। একটু টেকনিক্যালি পড়লে ভূগোল থেকে নাম্বার তোলা সবচেয়ে সহজ। এই টপিকসগুলো আমরা খুব ভালোভাবে শেষ করব। প্রথমত অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, তার মধ্যে নদ নদীর গতি অবস্থা, দীর্ঘতম নদী, বৃহত্তম হ্রদ, প্রধান প্রাকৃতিক সম্পদ, বৃহত্তম নদী। তারপর প্রাকৃতিক দুর্যোগ এর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বন্যা ও খরা, ভূমিকম্প, সুনামি, 6টা ব্যবস্থাপনার ধাপসমূহ, আগ্নেয়গিরি ইত্যাদি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে খুব ভালোভাবে পড়ব। পৃথিবীর গঠন, বৈশিষ্ট্য, দিন রাত্রি, ঋতু পরিবর্তন, এগুলাও পড়ব। প্রাকৃতিক দুর্যোগ কী ধরনের ও প্রকৃতি, বাংলাদেশের পরিবেশ, প্রধান চ্যালেঞ্জসমূহ, জলবায়ুর পরিবর্তনে আমাদের দেশের কতটুকু ঝুঁকি রয়েছে, টেকটনিক প্লেট, সীমানা, মানচিত্র, জোয়ার ভাটা, পৃথিবীর আকার আকৃতি, প্রধান বনজ সম্পদ ও অভিবাসন, এই সবগুলো টপিকসই খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এগুলো পড়ার পাশাপাশি মানচিত্রটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, তাহলেই আমাদের ভূগোল অনেক ইজি হয়ে যাবে। শুধু মুখস্থ করে পাশ করার জন্য নয়, ভূগোল আমাদের জানা দরকার আমাদের দেশের অবস্থান, প্রকৃতি, আমাদের দেশের জলবায়ুর পরিবর্তন, দেশের সীমানা এ সম্পর্কে জানার জন্য। এখন আমি কথা বলবো দৈনন্দিন জীবনে বিজ্ঞান নিয়ে। বিজ্ঞানে টোটাল 15 মার্কস। প্রিলিমিনারি বিজ্ঞানের 3টা পার্ট থাকে। ভৌত বিজ্ঞান, যেখানে 5 মার্ক। ভৌত বিজ্ঞানে রয়েছে পদার্থবিজ্ঞান আর রসায়ন, এটা পিএসসির সিলেবাস অনুযায়ী। জীববিজ্ঞানে 5 মার্ক আর আধুনিক বিজ্ঞানে 5 মার্ক। যদিও পিএসসি সিলেবাস কর্তৃক প্রত্যেকটাতে 5 মার্কের কথা বলা আছে, কিন্তু ভৌতবিজ্ঞান যেমন পদার্থ আর রসায়ন থেকেই আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি সবচেয়ে বেশি কোশ্চেন আসে। বাট জীববিজ্ঞান থেকে 5 মার্কই আসে নর্মালি, আধুনিক বিজ্ঞান থেকে সবচেয়ে কম আসে। পদার্থবিজ্ঞানের যে টপিকস থেকে বিগত সালে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে তা হলো আলোক বিজ্ঞান আর তড়িৎ, তরল ও বায়বীয় পদার্থ, শক্তি ও তার বিভিন্ন উৎস, তাপ ও তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, মহাকর্ষ অভিকর্ষ, কাজ, ক্ষমতা ও শক্তি, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, তরঙ্গ ও শব্দ, ভৌত রাশি ও পরিমাপ, ইলেকট্রনিক্স, চৌম্বকত্ব ও চৌম্বকবিদ্যা। রসায়ন বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে রয়েছে অ্যাসিড, ক্ষার ও লবণ, এটা প্রিলি এবং রিটেনের উভয়ের জন্যই। পরমাণুর গঠন অনেক ইম্পর্টেন্ট, ধাতব পদার্থ ও তাদের যৌগ, অধাতব পদার্থ, কার্বনের বহুমুখী ব্যবহার, জৈব ও অজৈব যৌগ, রাসায়নিক ক্রিয়া ও তড়িৎ কোষ, পদার্থের অবস্থা ও প্রাত্যহিক জীবনে বিজ্ঞান।
তাই পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রত্যেকটা টপিকস আমরা খুব ভালোভাবে পড়ব। এখন আসি জীববিজ্ঞানের ব্যাপারে। জীববিজ্ঞানে বিগত সালে যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে সেটা হলো খাদ্য ও পুষ্টি, যেটা প্রিলি এবং রিটেনের উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর পড়তে হবে রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, অণুজীববিদ্যা, টিস্যু তত্ত্ব ও কোষ, মানবদেহ, জীববিজ্ঞানের ক্রমবিকাশ, জিনতত্ত্ব, উদ্ভিদ বৈচিত্র্য, ভূবিদ্যা, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এবার আসি আধুনিক বিজ্ঞানে। আধুনিক বিজ্ঞান পৃথিবীর সৃষ্টির ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ, বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু, বায়ুমণ্ডল, পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ, ফলিত বিজ্ঞান ও টেকটনিক প্লেট, এগুলো গুরুত্বপূর্ণ টপিকস। এখানে আমরা অনেকেই আছি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু সাধারণ বিজ্ঞান, আপনারা যেটা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। বিজ্ঞানে মার্ক তোলা অনেক সহজ, একটু প্র্যাকটিস করলে, টেকনিক্যালি পড়লেই, বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করলেই বুঝে যাবেন বিজ্ঞানের কোয়েশ্চেন কত সহজ। আজকে আমি আমার এই 4টি বিষয় সম্পর্কে কথা বললাম। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আমি সেগুলোর অ্যানালাইসিস আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করো, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাও। আল্লাহ হাফেজ।